ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকে থাকছে মার্কিন লেখক হারমান মেলভিলের লেখা বিখ্যাত উপন্যাস মবি ডিক। মবি ডিক ছাড়াও লেখকের অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে টাইপি, পলিনেশিয়া, বিলি বার্ড এবং সেইলরের মতো বিখ্যাত সব উপন্যাস। মবি ডিক নামের একটি সাদা তিমি শিকারের এই গল্পটি মোট 10টি পর্বে আপলোড করা হবে। আজকে গল্পটির প্রথম পর্ব। গল্প পড়ে শোনাচ্ছি আমি মাহমুদ। শুরু করা যাক হারমান মেলভিলের লেখা মবি ডিক। গল্পটি বাংলায় রূপান্তর করেছেন খসরু চৌধুরী। আমাকে আপনারা ইসমাইল বলেই ডাকুন। পেশায় আমি একজন নাবিক। সমুদ্র আমার ধ্যান জ্ঞান। সাগরের বিশাল ব্যাপ্তি, অতুল গাম্ভীর্য আর গভীর রহস্যময়তা আমাকে অমোঘ আকর্ষণে টানে, ডাকে হাতছানিতে। আমি যাত্রী হিসাবে সাগরে কখনো যাইনি, কারণ যাত্রী হতে গেলে তার কাছে মানিব্যাগ থাকতে হবে। অবশ্য ভেতরে টাকা না থাকলে মানিব্যাগও যা, ন্যাকড়াও তা। তাছাড়া যাত্রীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে, ঝগড়া করেন নিজেদের মধ্যে, রাতে ভালো ঘুম হয় না। মোট কথা, সাগর ভ্রমণ কিভাবে উপভোগ করতে হয় সে বিষয়ে তাদের তেমন একটা জ্ঞান নেই। কমোডর কিংবা ক্যাপ্টেন হয়েও আমি সাগরে যাইনি কখনো, পাচক হিসেবেও নয়। অবশ্য পাচকের কাজের মধ্যে অবমাননাকর কিছু নেই। জাহাজে সে প্রায় একজন অফিসারের মতোই। যদি মুরগির ঝোলের সঙ্গে চমৎকারভাবে মেশাতে জানে মাখন, লবণ আর ঝাল, মানুষ তাকে সম্মানের চোখেই দেখে। প্রাচীন মিশরের যে পাচক আইবিসের জন্য ভালো ঝোল বা জলহস্তির রোস্ট করতে পারত, মিশরীয়রা তাকে পূজা করত। তবু কেন যেন ঝোল রান্না করার ইচ্ছে আমার কোনোদিনই হয়নি। আমি সাগরে যাই সাধারণ নাবিক হিসেবে। কখনো দাঁড়িয়ে থাকি মাস্তুলের সামনে, কখনো নেমে যাই ফোরক্যাসলে, আবার কখনো উঠি মাস্তুলের মাথায়। এটা সত্যি যে কখনো কখনো আমাকে অন্যের আদেশ পালন করতে হয়। লাফাতে হয় এক কাষ্ঠদণ্ড থেকে আরেক কাষ্ঠদণ্ডে, ঠিক যেমন মে মাসে তৃণভূমিতে লাফায় ঘাস ফড়িং। প্রথম প্রথম এসব সত্যি খুব খারাপ লাগতো। সব মানুষেরই লাগার কথা, বিশেষ করে সে যদি আসে সম্ভ্রান্ত কোনো পরিবার থেকে। আপনি যদি হন কোনো গ্রামের স্কুল মাস্টার, তাহলে ওইসব আদেশ হজম করা কঠিন হবে আপনার পক্ষে। স্কুলের সবচেয়ে লম্বা সন্ডামার্কা ছেলেটাকে যিনি দাঁড় করিয়ে রাখতে অভ্যস্ত, তার জন্য অন্যের আদেশ পালন করা খুব একটা সহজ ব্যাপার নয়। আমি যদি কোনো বুড়ো ক্যাপ্টেনের কথা মতো ডেক ঝাড় দেই, কি ক্ষতি হয় তাতে? আপনি কি মনে করেন আদেশ পালন করতে আমার যেরকম মনোভাব হয়, স্বর্গীয় দূত জিব্রাইলের অনুভব তার চেয়ে খুব বেশি কিছু আলাদা ছিল? পৃথিবীতে কে কৃতদাস নয় বলুন? বলুন আমাকে। বুড়ো ক্যাপ্টেন আমার উপর আঙুল নাচায় সত্যি, কিন্তু তারও রয়েছে আঙুল নাচানোর লোক। নাবিক হিসেবে সাগরে যাবার আরও একটা কারণ আছে আমার। আদেশ পালন করতে গিয়ে যে কষ্ট হয়, তার বিনিময়ে টাকা পাই আমি। কিন্তু যাত্রীদের একটা পয়সা দেওয়ার কথাও আমি শুনিনি কখনো। বরং যাত্রীরাই জাহাজে চড়ার জন্য টাকা দেয়। এখানেই পৃথিবীর যাবতীয় পার্থক্য। কেউ দেয় আর কেউ নেয়। কাউকে টাকা দেওয়াটাই বোধ হয় মানুষের জন্য সবচেয়ে অস্বস্তিকর কাজ। কিন্তু নেয়াটা, একে কিসের সঙ্গে তুলনা করা যায়? টাকা নেয়ার সময় মানুষের ভাব যেমন গদগদ হয়ে ওঠে, তা সত্যিই অপূর্ব। নাবিক হিসাবে সাগরে যাবার আরও একটা কারণ আছে আমার। চমৎকার ব্যায়াম হয়। ফোরকাসল ডেকে দাঁড়িয়ে পাওয়া যায় খাঁটি বাতাস। কোয়ার্টার ডেক থেকে কমোডর যদিও মনে করে যে বাতাস প্রথমে সেই পাচ্ছে, আসলে তা নয়। সে পায় আমাদের গায়ে পরশ বুলিয়ে যাওয়া পুরনো বাতাস। এভাবেই সাধারণ মানুষ অনেক সময় সন্দেহ না জাগিয়ে নেতৃত্ব করে নেতাদের উপর। যাই হোক, ব্যবসায়ীদের জাহাজে অনেকবার গেছি বলে ঠিক করলাম এবার সাগরে যাব তিমি শিকারীদের সঙ্গে। জানি না এত পথ থাকতে নিয়তি আমাকে এই পথে দাঁড় করাচ্ছে কেন। প্রকাণ্ড এই রঙ্গমঞ্চে মানুষের কত রকমের ভূমিকা। কেউ অসাধারণ অভিনয় করছে বিয়োগান্তক নাটকে, কেউ অপেক্ষাকৃত সহজ অভিনয় করছে মিলনান্তক নাটকে, আবার কেউ স্রেফ মজা পাবার জন্য অভিনয় করছে প্রহসনে। কিন্তু আমিও তো একজন বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ। আমি বা কেন নিজেকে ঠেলে দিচ্ছি এই তিমি শিকারের অভিযানে? প্রধান কারণ তিমি নিজেই। আকর্ষণীয় রহস্যময় প্রাণীটা আমার যাবতীয় কৌতূহল জাগিয়ে তুলেছে। বন্য দূর সমুদ্রে ওরা ঘুরে বেড়ায় দ্বীপের মতো শরীর নিয়ে। অন্য মানুষের হয়তো এমন মনে হবে না, কিন্তু দূরের প্রতি আমার আকর্ষণ চিরকালের। আমি ভালোবাসি নিষিদ্ধ সাগরে যেতে, নামতে ভালোবাসি বর্বরদের দেশে। হয়তো ভাবছেন, তাহলে কি বর্বরদের ভয় পাই না আমি? নিশ্চয়ই পাই। 8-10টা মানুষের মতো আমারও রয়েছে আতঙ্কের বোধ। তবে কিনা আমি মিশতে পারি বর্বরদের সঙ্গেও।
একবার ওদের দেশে নেমে পড়লে মেশার চেষ্টা করাই ভালো। সুতরাং সব দিক ভেবে তিমি শিকার অভিযানে যাওয়াই ঠিক করলাম। খুলে গেল আশ্চর্য এক জগতের দরজা। অন্তরের গভীর সাগরে সারি বেঁধে ভেসে আসতে লাগলো তিমির পর তিমি। মাঝখানে ভৌতিক একটা পূর্ণ অবয়ব, বাতাসে ঝুলে থাকা বরফ পাহাড়ের মতো। পুরনো কার্পেট ব্যাগে গোটা 2 জামা ঢুকিয়ে ব্যাগটা বগলের নিচে গুজে কেপ হর্ন আর প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। ডিসেম্বরের এক শনিবার পৌঁছলাম নিউ বেডফোর্ড, কিন্তু শুনে খুবই হতাশ হয়ে পড়লাম যে ন্যান্টাকেটগামী ছোট জাহাজটা ছেড়ে গেছে ইতোমধ্যেই। আগামী সোমবারের আগে আর সেখানে যাবার কোনো উপায় নেই। বেশিরভাগ তরুণ এই নিউ বেডফোর্ডে বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়ে তিমি শিকার অভিযানে, কিন্তু আমার তা জানা ছিল না। ন্যান্টাকেটগামী জাহাজে উঠে পড়ার কথা ছাড়া আর কিছুই আমি ভাবতে পারিনি। পুরনো ওই বিখ্যাত দ্বীপটার প্রাণচাঞ্চল্য আমাকে আকর্ষণ করে। তিমি ব্যবসার দিক থেকে নিউ বেডফোর্ডের তুলনায় ন্যান্টাকেট যদিও এখনও অনেক পিছিয়ে আছে, তবু ন্যান্টাকেট ন্যান্টাকেটই। আমেরিকার মধ্যে এখানেই প্রথম একটা তিমি আটকা পড়েছিল চড়ায়। এখানেই একটা জাহাজ নুড়ি পাথরে বোঝাই করা হয়েছিল তিমির গায়ে ছোড়ার জন্য। এমনই আরও অনেক গল্প আছে ন্যান্টাকেটকে ঘিরে। একটা রাত, একটা দিন এবং আরও একটা রাত আমাকে থাকতে হবে নিউ বেডফোর্ডে। কিন্তু এই সময়টা আমি কাটাবো কোথায়? খাবই বা কি? নিরানন্দ বিশ্রী রাতটা তার ঠান্ডা বাহুতে জড়িয়ে নিতে চাইল আমাকে। এখানে কাউকে চিনি না আমি। উদ্বিগ্ন হয়ে হাত ঢোকালাম পকেটে। বেরিয়ে এলো কয়েকটা রৌপ্য মুদ্রা। ব্যাগ কাঁধে নির্জন এক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে উত্তরের আধারকে আমি তুলনা করে দেখতে লাগলাম দক্ষিণের সঙ্গে। নিজেকে বললাম, ইসমাইল, আজ রাতে যেখানেই শোয়ার বন্দোবস্ত করো না কেন, সেখানে ঢোকার আগে ভাড়াটা একবার জিজ্ঞেস করে নিও। ধীরে ধীরে হাঁটতে লাগলাম। চোখে পড়ল দ্য ক্রসড হারপুন এর সাইনবোর্ড, কিন্তু জায়গাটাকে খুব বেশি ব্যয়বহুল মনে হলো না। খানিক পর দেখলাম লাল জানালা দিয়ে সোর্ডফিশ ইন এর আলো এসে পড়ছে রাস্তায়। মনে হচ্ছে সেই আলোতে পুরো বরফ গলে গিয়েছে। সৃষ্টি হয়েছে মোহময় এক দৃশ্য। কিন্তু এই সরাইখানাটাকেও মনে হলো বেশ দামি। কান পাতলাম। ভেতর থেকে ভেসে আসছে গ্লাসের টুংটাং শব্দ। এগো ইসমাইল, এগো। শুনতে পাচ্ছ না? এই জায়গা তোমার জন্য নয়। অগত্যা প্রায় 12টা বেজে যাওয়া বুটের তলায় আটকানো বরফ ঝেড়ে পা বাড়ালাম। নিজের অজান্তেই পানির প্রান্তে গেছে এমন সব রাস্তা ধরে এগোলাম। তীরের সরাইখানাগুলো এতটা আনন্দদায়ক না হলেও সস্তা নিশ্চয়ই হবে। কি নির্জন সব রাস্তা! গোরস্থানের মতো এখানে সেখানে দেখা যাচ্ছে 2-1টা মোমবাতি। শহরের এই অংশে জনমানুষের চিহ্ন নেই। হঠাৎ চোখে পড়ল চওড়া নিচু একটা বিল্ডিং। ধোঁয়ার মতো একটা আলো সেখানে। খোলা দরজাগুলো যেন অভ্যর্থনা জানাচ্ছে। বিল্ডিংটায় যত্নের কোনো চিহ্ন নেই। সম্ভবত এখানে জনসাধারণের প্রবেশাধিকার অবাধ। ঢুকতে গিয়েই ছাইয়ের একটা বাক্সে হোঁচট খেয়ে পড়ে গেলাম আমি। মেঘের মতো চারপাশে উঠতে লাগলো ছাই। ভেতর থেকে ভেসে এলো মোটা একটা স্বর। উঠে ছাই ঝেড়ে ঝুড়ে আর একটা দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। 101টা কালো মুখ চেয়ে রয়েছে আমার দিকে। তাদের সামনে বিশাল দেহী এক লোক মোটা একটা বই হাতে দাঁড়িয়ে রয়েছে পুলপিটে। সরাইখানা ভেবে নিগ্রোদের একটা গির্জায় ঢুকে পড়েছি আমি। এগোতে এগোতে এবার বন্দরের প্রায় কাছে এসে চোখে পড়লো একটা সাইনবোর্ড। সাদা হরফে লেখা রয়েছে দ্য স্পাউটার ইন পিটার কফিন। কফিন, স্পাউটার। গাঢ় অন্ধকার এই রাতে কেমন যেন অশুভ ঠেকলো নামগুলো। কিন্তু ন্যান্টাকেটে এই ধরনের নাম অহরহই দেখা যায়। মালিক ওই পিটার খুব সম্ভব অন্য জায়গা থেকে এসে আস্তানা গেড়েছে এখানে। স্বল্পালোকিত কাঠের ঘরগুলো দেখলে মনে হয় পুরো সরাইখানাটাকেই বুঝি তুলে আনা হয়েছে অন্য দেশ থেকে। সাইনবোর্ডটার অবস্থাও খুব খারাপ, তবে আমি যা খুঁজছিলাম পেয়ে গেছি। নিশ্চয়ই এখানে সস্তায় থাকার ব্যবস্থা হয়ে যাবে। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম বেশ কয়েক মিনিট। রাজ্যের চিন্তা ভিড় করলো মাথায়। তারপর এই সমস্ত চিন্তা ছেড়ে ফেলে বুটের তলা থেকে বরফ পরিষ্কার করতে লাগলাম। দেখা যাক এই স্পাউটার জায়গাটা কেমন। সরাইখানার প্রথম ঘরটার এক পাশের দেয়ালে প্রকাণ্ড এক অয়েল পেন্টিং, কিন্তু নানা রকম ময়লা আর বছরের পর বছরের সঞ্চিত ধুলোয় সেটার অবস্থা এমন যে বোঝাই কঠিন কিসের ছবি ওটা। তবে খুব ধৈর্য ধরে লক্ষ্য করলে বোঝা যায় শিল্পী এঁকেছেন মাঝরাতের ঝড়ে উথাল পাথাল কৃষ্ণসাগর। আরেক পাশের দেওয়ালে ঝুলে রয়েছে বিশাল সব গদা আর বর্ষা। অন্ধকারাচ্ছন্ন ঘরটা পেরিয়ে এগোতেই পাবলিক রুম, মাথার ওপরে কাঠের কড়ি।
পায়ের নিচে কাঠের জীর্ণ পাটাতন। পাবলিক রুমটার এক প্রান্তে একটা গুহা মতো জায়গা, সরাইখানার বার। বারটা তৈরি করা হয়েছে রাইট হুইলের মাথার অনুকরণে। অনুকরণটা যদিও অক্ষম, বারে রাখা আছে একটা তিমির চোয়াল। ওটার ভেতর দিয়ে অনায়াসেই যাতায়াত করতে পারবে একটা বাস। ধুলো ভরা পুরনো সব তাকে সাজানো পুরনো ডিক্যান্টার, বোতল আর ফ্লাস্ক। কাউন্টারে দাঁড়িয়ে এক বুড়ো টাকার বিনিময়ে বিক্রি করছে ঘোর আর মৃত্যু। মদ এখানে খুবই সস্তা, মাত্র 1 শিলিংয়ে পাওয়া যায় পুরো 1 গ্লাস। অন্ধকারাচ্ছন্ন একটা টেবিলে ঘিরে বসে রয়েছে কয়েকজন নাবিক। সরাইখানার মালিককে খুঁজে বের করলাম। রাতে থাকার জন্য আমার একখানা ঘর চাই। সে জানালো ঘর নেই, সব ইতিমধ্যেই ভাড়া হয়ে গেছে। তারপর কপালে টোকা দিয়ে বলল, তবে আপনার বোধহয় কোনো হারপুনারের সঙ্গে থাকতে আপত্তি নেই, আছে নাকি? হাবভাবে তো মনে হচ্ছে তিমি শিকারে যাচ্ছেন। এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচয় থাকা ভালো। জবাব দিলাম, অন্য কারোর সঙ্গে শেয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না। তবে যদি আর কোনো উপায় না থাকে এবং হারপুনার লোকটা ভীষণ আপত্তিকর না হয়, তাহলে এই শীতের রাতে অপরিচিত একটা শহরে ঘোরাঘুরি করার চেয়ে আমি বরং তার সঙ্গে কম্বল ভাগাভাগি করতেই রাজি আছি। আমি সেরকমটাই ভেবেছিলাম। বসুন, রাতের খাবার এক্ষুনি রেডি হয়ে যাবে। বসে পড়লাম একটা বেঞ্চে। পাশে এক মাতাল নাবিক তার ছুরি নিয়ে ঝরে পড়া জাহাজ সামলানোর ভান করছে। বসে পড়লাম একটা বেঞ্চে। পাশে এক মাতাল নাবিক তার ছুরি নিয়ে ঝড়ে পড়া জাহাজ সামলানোর ভান করছে। অবশেষে আমাদের 4-5 জনকে খাবার জন্য ডেকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। জায়গাটা আইসল্যান্ডের মতো ঠান্ডা, কোনো আগুনের ব্যবস্থা নেই। এক পাশে জ্বলছে চর্বির 2টো মোমবাতি। সরাই মালিক জানালো আগুনের বিলাসিতা করা তার পক্ষে সম্ভব নয়। কাপা কাপা হাতে আমরা তুলে ধরলাম গরম চায়ের কাপ। খাবারের মধ্যে চা ছাড়া রয়েছে মাংস, আলু আর ডাম্পলিং। হায় ঈশ্বর, সাপারের জন্য ডাম্পলিং! সবুজ বক্স কোট পরা এক তরুণ নাবিক ভয়ঙ্কর চোখ মুখ করে বকাবকি করতে লাগলো ডাম্পলিংগুলোকে। বাছা, বলল সরাই মালিক, আজ রাতে তুমি নিশ্চিত দুঃস্বপ্ন দেখবে। সরাইখানার মালিককে জিজ্ঞেস করলাম আমি, এই কি সেই হারপুনার? আরে না না, বিভৎস এক আনন্দ পাবার মতো মুখ করে বলল সরাই মালিক। হারপুনারের গায়ের রং গাঢ়, তাছাড়া সে কখনো ডাম্পলিং খায় না, শুধুই স্টেক খায়। কিন্তু সে গেছে কোথায় জানতে চাইলাম আমি। ঘুরতে বেরিয়েছে, এসে পড়বে, সরাই মালিক জবাব দিল। খাবার শেষ করে সবাই ফিরে গেল বারে। হাতে কোনো কাজ নেই বলে আমি দেখতে লাগলাম তাদের কার্যকলাপ। হঠাৎ ভেসে এলো একটা হট্টগোলের শব্দ। সরাই মালিক উত্তেজিত স্বরে বলল, গ্রাম পাসের নাবিক, টাটকা খবর পাওয়া যাবে ওদের কাছ থেকে। প্রবেশ পথের মুখে পাওয়া গেল সি বুটের শব্দ। দড়াম করে দুপাশে খুলে গেল দরজা। হৈ হৈ করে ভেতরে ঢুকে পড়ল একদল নাবিক। পরনে তাদের ওয়াচকোট, মাথা ঢাকা পশমি মাফলারে, দাড়ি থেকে ঝুলছে পেরেকের মতো বরফ। কাউন্টারে বুড়ো ব্যস্ত হয়ে মদ ঢালতে লাগলো টাম্বলারে। এক নাবিক বলল, তার মগজের ভেতরটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। তার দিকে জিন আর চিটাগুড়ের একটা পিচের মতো কালো মিশ্রণ এগিয়ে দিল বুড়ো। দেখতে দেখতে মদ দখল করে নিল তাদের মগজ। দারুণ হইচই জুড়ে দিল নাবিকের দল। একজনকে দেখলাম দল ছেড়ে একটু দূরে সরে বসে আছে। অবশ্য সঙ্গীদের আনন্দ নষ্ট করতে চায় না সে, কিন্তু এত হইচইও যেন করতে চায় না। কৌতূহলী হয়ে পড়লাম লোকটার ব্যাপারে। লম্বায় পুরো 6 ফুট, চওড়া কাঁধ, সুগঠিত বুক, সারা শরীরে কিলবিল করছে অসংখ্য পেশি। মুখমণ্ডল তামাটে, ঝিকমিক করছে দাঁতের শাড়ি। চোখের অতলে যেন বিষণ্ণতার ছায়া। স্বর কানে আসতেই বুঝতে পারলাম দক্ষিণের লোক সে। খুব সম্ভবত এসেছে ভার্জিনিয়ার অ্যালগানিয়ান পর্বত অঞ্চল থেকে। সঙ্গীতের হট্টগোল তুঙ্গে উঠতে আস্তে করে বার থেকে বেরিয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যেই সঙ্গীরা লক্ষ্য করলো ব্যাপারটা। শোরগোল উঠল তাদের মধ্যে। বাল্কিংটন, বাল্কিংটন, বাল্কিংটন কোথায়? তার খোঁজে বার থেকে হুড়মুড় করে বেরিয়ে গেল সবাই। প্রায় 9টা বাজে। নাবিকরা বেরিয়ে যেতেই পিন পতন নীরবতা নেমে এলো বারে। একটা চিন্তা দোলা দিল আমার মাথায়। সম্ভবত কোনো মানুষই আরেকজনের সঙ্গে বিছানা ভাগাভাগি করে শুতে চায় না। সত্যি বলতে কি, নিতান্ত নিরুপায় না হলে আপন ভাইয়ের সঙ্গে ঘুমানোর ব্যাপারেও আপত্তি করবেন আপনি। এর কারণ আমি জানি না। খুব সম্ভব ঘুমানোর সময় সব মানুষই গোপনীয়তা পছন্দ করে। তাহলে অপরিচিত কোনো শহরে যদি ঘুমাতে হয় অপরিচিত কোনো মানুষের সঙ্গে, বিশেষ করে সেই মানুষ যদি হয় আবার কোনো হারপুনার, আপত্তির পরিমাণ বাড়বে বই কমবে না। আর সরাই মালিক যে বলল নাবিকদের একত্রে ঘুমানোর অভ্যাস করা ভালো, তারও কোনো যুক্তি নেই। নাবিকরা এক ঘরে শোয় সত্যি, কিন্তু সবার থাকে আলাদা হ্যামক, আলাদা কম্বল।
যত ভাবলাম ততই আরো বেশি আপত্তিকর মনে হলো হারপুনারের সঙ্গে শোয়ার ব্যাপারটা। শেষমেশ চেঁচিয়ে উঠলাম সরাই মালিকের উদ্দেশ্যে, ওই হারপুনারের ব্যাপারে আমি মত বদল করেছি, বরং এখানকার বেঞ্চটাতেই শুয়ে পড়ি। যা আপনার খুশি, জবাব দিল লোকটা। কিন্তু বেঞ্চটা ঘরের এক কোণে টেনে নিয়ে শুতেই বাঁধল বিপত্তি। জানালার পাল্লার ফাঁক দিয়ে আসছে হাড় কাঁপানো বাতাস। মনে মনে যাচ্ছে তাই সব গালি দিতে লাগলাম অদেখা সেই হারপুনারকে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি লুকিয়ে থাকবো দরজার আড়ালে, তারপর হারপুনার গভীর ঘুমে আচ্ছন্ন হলে লাফিয়ে পড়ব বিছানার উপর। মন্দ হয় না, কিন্তু আরেকটা চিন্তা আসায় বাতিল করতে হলো এই পরিকল্পনা। এমন আচরণ করলে হয়তো আগামীকাল সকালে আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য দরজার আড়ালে লুকিয়ে থাকবে হারপুনার। চারপাশে নজর বুলিয়ে মনে হলো অন্য কারোর সঙ্গে বিছানা ভাগাভাগি না করলে এই দুর্দশার রাত শেষ হবে না। তাছাড়া আমি যে অযথা ভয় পাচ্ছি না তাই বা কে বলতে পারে? হয়তো দেখা যাবে হারপুনার লোকটা ভালো মানুষ, হয়তো তার সঙ্গে গড়ে উঠবে নিবিড় বন্ধুত্ব, কে জানে। কিন্তু অন্য সব বাসিন্দারা যখন ফিরে এলো একজন দুজন করে, তখনও হারপুনারের কোনো পাত্তা নেই। সরাই মালিকের কাছে জানতে চাইলাম কি ধরনের লোক সে, সবসময় কি এমন গভীর রাত করেই ফেরে? ঘড়িতে এখন প্রায় 12টা। খুব খুব করে চাপা একটা হাসি দিল লোকটা। না, দেরি তো সে করে না, বুঝতে পারছি না আজ এত দেরি করছে কেন। হয়তো মাথা বিক্রি করতে পারেনি। মাথা বিক্রি করতে পারেনি? এ কোন গল্প শোনাতে চাইছেন আমাকে? রাগ লাগলো আমার। আপনি কি বলতে চান শনিবারের এই রাতে সে শহরে গেছে মাথা ফেরি করতে? একদম ঠিক বুঝেছেন, বলল বেটা। কিন্তু আমি আগেই বলেছিলাম বিক্রি সে করতে পারবে না। বাজার এখন ভর্তি ওই জিনিসে। কি জিনিসে? চেঁচিয়ে উঠলাম আমি। মাথায় আবার কিসে? দেখুন মিস্টার, আজে বাজে গল্প বলে আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। আমি কাঁচা মানুষ নই। লম্বা একটা কাঠি চেয়েছে টুথপিক তৈরি করতে করতে বলল সে। তবে মাথা নিয়ে আজে বাজে কথা বলেছেন জানতে পারলে ওই হারপুনার কিন্তু আপনাকে ছাড়বে না। ওর মাথা আমি ফাটিয়ে ফেলবো। সরাই মালিকের তালগোল পাকানো গল্পের কিছুই এখনো আমি বুঝতে পারিনি। সেটা তো ইতোমধ্যেই ফেটে গেছে, বলল সে। ফেটে গেছে? আপনি সত্যি বলতে চাইছেন যে ফেটে গেছে? হ্যাঁ, সেজন্যই তো বিক্রি করতে পারছে না। দেখুন, তার পাশে গিয়ে দাঁড়ালাম আমি। এখনই আপনার সঙ্গে আমার একটা বোঝাপড়া হওয়া দরকার। আমি আজ রাতে থাকার জন্য আপনার কাছে একটা ঘর চেয়েছিলাম। আপনি বললেন পুরো ঘর দিতে পারবেন না, সেখানে একজন হারপুনার থাকে। সে হারপুনারকে আমি এখনো দেখিনি, কিন্তু আপনি তার সম্বন্ধে আজগুবি সব গল্প বলে চলেছেন। পরিষ্কার করে বলুন, হারপুনার লোকটা কেমন, তার সঙ্গে থাকা নিরাপদ কিনা? মাথার গল্পটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে ওই লোক বদ্ধ পাগল। কোনো পাগলের সঙ্গে এক বিছানায় রাত কাটানোর অভিজ্ঞতা আমার নেই, আর সেই অভিজ্ঞতা আমি অর্জন করতেও চাই না। আপনি জেনে শুনে এরকম একটা ভয়ঙ্কর বিপদের মুখে আমাকে ঠেলে দিতে চাইলে দেশের অপরাধ আইনে আপনার বিচার হওয়া উচিত। থামুন। লম্বা করে শ্বাস টানল লোকটা। যথেষ্ট বক্তৃতা হয়েছে। হারপুনার লোকটা সদ্য ফিরেছে দক্ষিণ সাগর থেকে। সঙ্গে করে নিয়ে এসেছে নিউজিল্যান্ডের এম্বামিং করা কয়েকটা মাথা, আর সেগুলোই সে বিক্রি করছে। নিশ্চয়ই জানেন এম্বামিং করা মাথার দারুণ চাহিদা রয়েছে কিউরিও হিসেবে। বিক্রি করা প্রায় শেষ, শুধু একটা মাথা সে এখনো বিক্রি করে উঠতে পারেনি। আগামীকাল রোববার বলে আজ গেছে সেই মাথাটা বিক্রি করতে। গির্জায় প্রার্থনা করতে যাওয়া লোকজনের সামনে দিয়ে মাথা নিয়ে ঘুরে বেড়ানো খুব স্বস্তিকর দৃশ্য নয়। গত রোববারে আমি বাধা দিয়েছিলাম, সে তো প্রায় বেরিয়েই পড়েছিল কোমরে 4টে মাথা ঝুলিয়ে। এতক্ষণে বোঝা গেল আমাকে বোকা বানাবার কোনো রকম ইচ্ছেই সরাই মালিকের নেই। বললাম, ওই হারপুনার বিপজ্জনক লোক, কিন্তু ভাড়া দেয় নিয়মিত, জবাব দিল সরাই মালিক। আসুন, রাত অনেক হয়ে গেছে। যে খাটে থাকতে দেব দুজন শুয়েও হাত পা ছুটতে পারবেন। আসুন আসুন। কি হলো? এক মুহূর্ত ভেবে পা বাড়ালাম। লোকটাকে অনুসরণ করে উপরতলার একটা ঘরে এলাম। দারুণ ঠান্ডা, তবে খাট সম্বন্ধে মিথ্যে কথা বলেনি সে। দুজন কেন, 4জন লোকও অনায়াসে থাকতে পারবে। ওই যে পুরনো একটা সি চেস্টের উপর মোমবাতি রেখে বলল পিটার, ওখানে এবার আরাম করে শুয়ে পড়ুন। গুড নাইট। খাটের দিক থেকে চোখ ফেরাবার আগেই ঘর থেকে বেরিয়ে গেল সে। ভালো করে দেখলাম বিছানাটা। আরামদায়ক না হলেও একেবারে খারাপ নয়। একবার নজর বোলালাম ঘরটার চারপাশে। আসবাবপত্রের বালাই নেই বললেই চলে, শুধু জীর্ণ একটা সেলফ আর একটা ফায়ারপ্লেস। এক কোণে পড়ে রয়েছে একটা হ্যামক আর বড়সড় একটা নাবিকের ব্যাগ।
হারপুনারের যাবতীয় পোশাক আশাক নিশ্চয়ই ওটার মধ্যে আছে। শেলফের ওপর মাছের হাড়ের কয়েকটা বড়শি। বিছানার মাথার দিকটায় দাঁড় করানো রয়েছে বিরাট এক হারপুন। বিছানার এক পাশে বসে ভাবতে লাগলাম অদেখা হারপুনারের কথা। তারপর উঠে ঘরের মাঝখানে গিয়ে মাংকি জ্যাকেটটা খুলে ফেলে ভাবতে লাগলাম আবার। কিছুক্ষণ পর খুলে ফেললাম কোট। শুধু শার্ট পরে থাকায় দেখতে দেখতে কাঁপন শুরু হলো শরীরে। মোমবাতিটা নিভিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঘুম এলো না। তারপর কেবল যখন তন্দ্রা মতো এসেছে, প্যাসেজ থেকে ভেসে এলো ভারী পদশব্দ। আলো চোখে পড়ল দরজার নিচ দিয়ে। ধক করে উঠল বুকের ভেতরটা। নিশ্চয়ই সেই হারপুনার। নিশ্চল হয়ে রইলাম। বাধ্য না হলে কথা বলবো না। এক হাতে একটা মোমবাতি আর এক হাতে নিউজিল্যান্ডের এম্বামিং করা মাথা নিয়ে ঘরে ঢুকলো হারপুনার। বিছানার দিকে দৃষ্টিপাত না করেই মোমবাতিটা রাখলো ঘরের এক কোণে। তারপর খুলতে বসলো নাবিকদের সেই ব্যাগটা। মুখটা দেখার জন্য কৌতূহলী হয়ে উঠলাম, কিন্তু অনেকক্ষণ পর্যন্তই তা দেখা গেল না। যখন দেখলাম চমকে উঠলাম আমি। হায় ঈশ্বর, এ কি মুখ! রং তার লালচে হলুদ, এখানে সেখানে আবার বড় বড় কালচে চৌকো দাগ। যা ভেবেছিলাম তাই। আমার এই সঙ্গীটি ভয়াবহ না হয়ে যায়ই না। নিশ্চয়ই কারো সঙ্গে লড়াই করে কেটে কুটে গেছে, এখন সোজা ফিরছে সার্জনের কাছ থেকে। কিন্তু না, আলো সরাসরি মুখের উপর পড়তেই দেখলাম ওগুলো স্টিকিং প্লাস্টার নয়। প্রথমটা বুঝতে পারলাম না দাগগুলো কিসের। তারপর একটা কথা দোলা দিল মাথায়। একজন তিমি শিকারের গল্প শুনেছিলাম। নরখাদকদের দেশে যাবার পর নরখাদকরা তার সারা গায়ে এঁকে দিয়েছিল উল্কি। এই হারপুনারেরও নিশ্চয়ই সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তার গায়ের রং কি সূর্যতাপের ফল? দক্ষিণ সাগরে অবশ্য কখনো যাইনি আমি, তাই বলে শ্বেতাঙ্গ কোনো মানুষ সূর্যতাপে এমন লালচে হলুদ হয়ে যায় সে কথাও কখনো শুনিনি। হারপুনারটা আমাকে এখনো লক্ষ্য করেনি। ব্যাগটা খুলে একটা টমাহকের মতো পাইপ আর সিলের চামড়ার একটা ওয়ালেট বের করলো সে। ভেতরে ঢুকিয়ে রাখলো শুকনো মাথাটা। এবার সে মাথা থেকে খুলে ফেললো নতুন বিভার হ্যাট। চমকে উঠলাম আমি। তার লালচে হলুদ মাথা জোড়ার টাকটাকে মনে হচ্ছে ছাতা পড়া কোনো নরকঙ্কালের খুলি। হারপুনার যদি আমার আর দরজার মাঝখানে দাঁড়িয়ে না থাকতো, নিশ্চিত ঝেড়ে দৌড় দিতাম আমি। তবু জানালা দিয়ে বেরিয়ে যাবার কথা ভাবলাম একবার। কাপুরুষ নই আমি, কিন্তু হারপুনারের চেহারা যে এতটা ভয়ঙ্কর স্বপ্নেও কল্পনা করিনি। মনে হলো গভীর রাতে স্বয়ং শয়তান যেন ঢুকে পড়েছে আমার ঘরে। এত ভয় পেলাম গলায় স্বর ফুটল না। ধীরে ধীরে কাপড় ছাড়ছে সে। মুখের মতো তার বুক আর বাহুতেও চৌকো চৌকো দাগ, যেন 30 বছর যুদ্ধ করে এই মাত্র ছাড়া পেয়েছে সে। পায়েও তার একই রকম দাগ। আর সন্দেহ নেই, এই লোক বর্বর নরখাদক। কে জানে মাথাটা তার আপন ভাইয়েরই কিনা। আমার উপরেও যে চোখ পড়বে না সেটাই বা কে বলতে পারে। ব্যাটার টমাহকটা চোখে পড়লেই পিলে চমকে ওঠে, কিন্তু চমকে ওঠারও সময় নেই। তার এবারের কার্যকলাপে নিশ্চিত হলাম যে সে বিধর্মী। চেয়ারে ঝোলানো পোশাকের পকেট থেকে আবলুস কাঠের মতো চকচকে একটা পিঠকুজো মূর্তি বের করলো সে। বসিয়ে দিল ফায়ার প্লেসের ওপর। মূর্তিটা যেন অবিকল কঙ্গোর একটা দিন তিনেকের শিশু। চোখ সরু করে দেখতে লাগলাম এবার ব্যাটা কি করে। প্রথমে পোশাকের প্যাকেট থেকে চাচা কাঠের মুঠো দুয়েক পাতলা ফালি বের করে সাবধানে রাখলো মূর্তিটার সামনে। তারপর সেগুলোর উপর কয়েকটা বিস্কুট রেখে আগুন ধরিয়ে দিল। একটু পরেই বিস্কুটগুলো বের করে রাখলো মূর্তির সামনে। নিভে দিল আগুনটা। কিন্তু অতি শুকনো এই নৈবেদ্য বুঝি পছন্দ হলো না দেবতার। খাওয়া তো দূরের কথা, ঠোঁটও ফাঁক করলো না সে। ওদিকে গদগদ হয়ে তার ভক্ত আউড়ে চলছে বিধর্মীদের প্রার্থনা সঙ্গীত। পুজো শেষে মূর্তিটাকে অবহেলা ভরে আবার রেখে দিল পকেটে, ঠিক যেমন শিকারী তার ব্যাগে ছুড়ে দেয় গুলির ঘায়ে মৃত বনমরকগুলো। অদ্ভুত এসব কাণ্ডে আমার অস্বস্তি বেড়েই চলল। টমাহকটা তুলে নিয়ে মোমবাতির আলোয় পরীক্ষা করল সে। তারপর ধরিয়ে গল গল করে খানিকটা ধোয়া ছেড়ে দাঁত কামড়ে ধরে এক লাফে এসে পড়ল বিছানার উপর। অজান্তেই চিৎকার করে উঠলাম আমি। বিস্মিত একটা ঘোষ শব্দ ছেড়ে বিছানা হাতড়াতে লাগলো সে। তোতলাতে তোতলাতে গড়ান দিয়ে সরে গেলাম দেওয়ালের কাছে। তারপর তাকে অনুরোধ করলাম শান্ত হওয়ার জন্য। তুমি আবার কোন শয়তান? বলল সে। কি কথা বলবে নাকি খতম করে দেব? টমাহক নাচাতে লাগলো হারপুনার। পিটার, ঈশ্বরের দোহাই, পিটার কফিন! চেঁচালাম আমি। মিস্টার পিটার, দেখুন কি কাণ্ড! কফিন! হে ঈশ্বর, রক্ষা করো!
বলো কে তুমি? কথা না বললে খুন করে ফেলবো। তার টমাহকের নাচনে ছিটকে ছিটকে পড়তে লাগলো গরম ছাই। আতঙ্কিত হয়ে পড়লাম। কাপড়েই না আবার আগুন ধরে যায়। ঈশ্বরকে ধন্যবাদ, মোমবাতি হাতে ঘরে এসে উপস্থিত হলো সরাই মালিক। বিছানা থেকে লাফিয়ে নেমে ছুটে গেলাম তার পাশে। ভয় পাবেন না, মুচকে হাসলো সরাই মালিক। কুইকেক আপনার কোনো ক্ষতি করবে না। থামুন, গলা চড়ালাম আমি। কেন আগে বলেননি যে এই হারপুনারটা একজন নরখাদক? আমি ভেবেছিলাম আপনি জানেন। কুইকেকের দিকে ঘুরল সরাই মালিক। ইনি আজ রাতে তোমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? বিছানায় বসে পাইপ টানতে লাগলো কুইকেক। এসো। অবশেষে বিছানার দিকে নির্দেশ করলো সে। নরখাদক হলেও খুব ভালো মানুষ সে। অযথাই এতক্ষণ ভয় পেয়েছি তাকে। নরখাদক তো রক্ত মাংসের 8-10টা মানুষের মতোই। আমি যদি তাকে ভয় পাই, সেও আমাকে ভয় পেতে পারে। মাতাল কোনো খ্রিস্টানের চেয়ে একজন নরখাদকের সঙ্গে ঘুমানোই ভালো। মিস্টার পিটার, বললাম আমি, টমাহকটা ওকে সরিয়ে রাখতে বলুন, বন্ধ করতে বলুন ধূমপান। সরাই মালিকের মুখে কথাটা শুনতেই পাইপ নিভিয়ে দিল কুইকেক। তারপর বিছানার এক পাশে যথাসাধ্য সরে গিয়ে নরম সুরে আবার ডাকলো আমাকে। গুড নাইট পিটার কফিন, বললাম আমি। এখন আপনি যেতে পারেন। সে চলে যেতেই বিছানায় শুয়ে পড়লাম। সে রাতের চেয়ে ভালো ঘুম আমার জীবনে আর কখনো হয়নি। পরদিন সকালেই ঘুম ভাঙতে দেখলাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কুইকেক। ওর হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুমের মধ্যেই আরও জোরে জড়িয়ে ধরলো আমাকে। কুইকেক, ডাকলাম আমি জোর ধাক্কা দিয়ে। জবাবে ভীষণ জোরে নাক ডেকে উঠল দুবার। গড়িয়ে সরে গেলাম এক পাশে। টমাহকটাকে শিশুর মতো পাশে শুইয়ে রেখেছে ও। কুইকেক, ওঠো, ওঠো কুইকেক, আবার ডাকলাম আমি। ঘোত করে উঠল। জোরে জোরে আরও বেশ কয়েকবার ডাকার পর নড়ল কুইকেক। সারা শরীর ঝাঁকালো সে, পানি থেকে ওঠা নিউ ফাউন্ডল্যান্ড কুকুরের মতো। বসে চোখ কষলে এমনভাবে তাকালো যেন আমি এখানে কিভাবে এলাম বুঝতে পারছে না। তারপর ধীরে ধীরে চোখে ফুটলো পরিচয়ের চিহ্ন। আমি চুপচাপ চেয়ে রইলাম। অদ্ভুত এই জিনিসকে অবশ্যই ভালোভাবে জানা দরকার। অবশেষে আমার কথা পুরোপুরি মনে পড়ে গেল ওর। এক লাফে বিছানা থেকে নিচে নামলো কুইকেক। নানা রকম অঙ্গভঙ্গি করে বোঝালো আগে ও কাপড় পরতে চায়, তারপর আমার জন্য ছেড়ে দেবে ঘরটা। কোনো বর্বরের পক্ষে এই আচরণ দারুণ সভ্য মনে হলো। আমিই বরং গত রাতে রুক্ষ ব্যবহার করেছি ওর সঙ্গে। কৌতূহল আরও বহুগুণ বেড়ে গেল আমার। তবে এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে কুইকেকের মতো মানুষ প্রতিদিন দেখা যায় না। প্রথমে লম্বা বিভার হ্যাট মাথায় দিল কুইকেক, তারপর ট্রাউজার্স না পরেই তুলে নিল বুটজোড়া। এরপর যে কাণ্ডটা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। ধপাস করে মেঝেতে বসে পড়ল, তারপর হামাগুড়ি দিয়ে সোজা বিছানার তলায়। ফোসফোসানি আর নড়াচড়ার ধরনে বুঝতে পারলাম কুইকেক এখন বুট পরার কঠিন কাজে ব্যস্ত। ওর এই আচরণ অদ্ভুত হলেও অর্থ কিন্তু পরিষ্কার। কুইকেক এখন রয়েছে রূপান্তরের স্তরে, না সভ্য না বর্বর। পুরো সভ্য হলে বুট পরার মতো সাধারণ একটা বিষয় নিয়ে মাথায় ঘামাতো না। তেমনি বর্বরের রেশ রয়ে না গেলে বুট পরার জন্য ঢুকতো না বিছানার নিচে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এলো কুইকেক। ঘরের এক পাশ থেকে আরেক পাশে পায়চারি করতে লাগলো খোঁড়াতে খোঁড়াতে। ঘরটার জানালায় কোনো পর্দা নেই, ফলে কাছের বাড়িগুলো থেকে পুরো ঘরটা দেখা যায়। ভেবে দেখুন, এই অবস্থায় কুইকেক পায়চারি করছে শুধু বিভার হ্যাট আর বুট পরে। তাড়াতাড়ি টয়লেট ছেড়ে ওকে প্যান্ট পরতে বললাম আমি। এতক্ষণে ব্যাপারটা ওর মাথায় ঢুকলো। সকালে যে কোনো খ্রিস্টানই মুগ্ধ হয়, কিন্তু কুইকেক কাজ সারলো বুক, বাহু আর হাতে পানি দিয়ে। এরপর ওয়েস্টকোট পরে শক্ত একটা সাবান ঘষে ফেনা লাগালো মুখে। মনে মনে কেবল ভাবছি রেজর রেখেছে কোথায়। তখনই ঘটলো আরেক কাণ্ড। সাবান ঘষা শেষ করে ছোট্ট একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ও। কাঠের হাতল খুলে ফেলে রেজরের কাজ চালাতে লাগলো হারপুন দিয়ে। তখন হাসি পেলেও পরে জেনেছি দারুণ ধার হারপুনের মাথায়, আর সেটা তৈরি হয় সেরা ইস্পাতে। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল ওর টয়লেটের কাজ। মাঙ্কি জ্যাকেট পরে মার্শালদের ব্যাটনের মতো করে হারপুন নাচাতে নাচাতে গর্বিত পদক্ষেপে বেরিয়ে এলো কুইকেক। ঝটপট পোশাক পরে নেমে এলাম বার রুমে। মিস্টার পিটার একগাল হাসলো আমাকে দেখে। তার উপর কোনো রাগ নেই আমার, তবে হারপুনারকে নিয়ে রহস্য করায় খানিকটা বিরক্ত হয়েছিলাম। যাই হোক, প্রাণ খোলা হাসি একটা দারুণ ভালো জিনিস। প্রাণ খুলে হাসতে পারলে খারাপ অনেক কিছুই দূরে সরিয়ে রাখা যায়। বাররুম এখন গত রাতে আসা বোর্ডারে ভর্তি।
প্রায় সবাই তিমি শিকারের সঙ্গে যুক্ত। চিফ মেট, সেকেন্ড মেট, থার্ড মেট, ছুতোর, কুপার, কামার, হারপুনার, শিপ কিপার, সবার পরনে লোমওয়ালা মানকি জ্যাকেট। চিবুকের রং দেখলে অনায়াসই বলে দেওয়া যায় কে কত বেশি দিন সাগরে থেকেছে। কিন্তু কুইকেকের মতো রং বেরঙের চিবুক কি আর কোনো লোকের আছে? শুধু রং বৈচিত্র্যই নয়, তার চিবুকের গঠনটাও দেখবার মতো। চিবুক তো নয়, যেন আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢাল। কই এসো! একটা দরজা খুলে চেঁচালো সরাই মালিক। নাস্তা করার জন্য হুড়মুড় করে এগুলো সবাই। টেবিলে বসে বসে মনে মনে আশা করলাম এবার শুনতে পাবো তিমি শিকারের গরম গরম গল্প। কিন্তু আমাকে দারুণ অবাক করে দিয়ে একদম চুপ মেরে রইল সবাই। ব্যাপারটা কিছুতেই মেলাতে পারলাম না। অসম সাহসী যেসব লোক তিমির মুখোমুখি হতেও ভয় পায় না, নাস্তার টেবিলে বসে তারা মুখ খোলা তো দূরের কথা, খানিকটা যেন অস্বস্তি বোধ করছে। নির্লিপ্তভাবে টেবিলের এক মাথায় বসে রয়েছে কুইকেক, কিন্তু নাস্তার টেবিলে হারপুনের সঙ্গে করে আনাটা বোধ হয় তার সবচেয়ে বড় ভক্তও মেনে নেবে না। তবে কিনা বেশিরভাগ লোকেরই ধারণা নির্লিপ্ত হয়ে থাকাটাই ভদ্রতার প্রকাশ। কুইকেকের নাস্তা করার বিশদ বিবরণ আমি দিতে যাচ্ছি না। কফি বা হট রোল ছুঁয়েও দেখল না ও। মনোযোগ যা কিছু রইল বিফ স্টেকের উপর। নাস্তা সেরে আর সবার সঙ্গে সেও গেল পাবলিক রুমে। পাইপ ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো গল গল করে। শহরটায় একটা চক্কর লাগাবার জন্য সরাইখানা থেকে বেরিয়ে পড়লাম আমি। নিউ বেডফোর্ডের কয়েকটা রাস্তায় ঘুরতেই কুইকেকের কথা ভুলে গেলাম। এই শহরের একটা আলাদা আকর্ষণ আছে। কেবল হোয়েলমানি নয়, এখানে রয়েছে খাঁটি নরখাদক। এমনও অনেকে ঘুরে বেড়াচ্ছে যাদের কোমরে ঝোলানো হাড়ে এখনও লেগে রয়েছে মাংস। আগন্তুককে তাদের দিকে একবার তাকাতেই হবে ঘাড় ফিরিয়ে। প্রতি সপ্তাহে এখানে অনেক লোক আসে ভারমন্ট আর নিউ হ্যাম্পশায়ার থেকে, বেশিরভাগই যুবক কাঠুরে। কুঠার ফেলে দিয়ে হাতে তুলে নিতে চায় তিমি শিকারের বর্ষা। ওই যে দেখুন একজন, মাথায় বিভার হ্যাট আর পরনে টেইল কোট। এই যে এইমাত্র আরেকজন এসে উপস্থিত হলো শু ওয়েস্টার আর বোম্বজাইন ক্লোক পরে। কিন্তু এটা ভাববেন না যে নিউ বেডফোর্ডে শুধুমাত্র হারপুনার, নরখাদক আর গেওলোকই রয়েছে। কানানের মতো অতটা না হলেও যথেষ্ট তেল রয়েছে এখানে। খেতে ফলে চমৎকার সব শস্য, পাওয়া যায় সুস্বাদু ওয়াইন। দুধ আর ডিম খুব একটা মেলে না সত্যি, কিন্তু সারা আমেরিকায় আর কোথায় রয়েছে এখনকার মতো অভিজাত বাড়ি, সমৃদ্ধ সব পার্ক আর বাগান। যেই ফুলে এই বাগানগুলো ভরা, সেসব এসেছে প্রশান্ত আটলান্টিক আর ভারত মহাসাগর থেকে। আলোকসজ্জা কাকে বলে দেখতে চাইলে আপনাকে যেতে হবে নিউ বেডফোর্ডের কোনো বিয়েতে। শোনা যায় প্রত্যেকটা বাড়িতে নাকি রয়েছে তেলের একটা বিশাল মজুদ। এখানকার লোক যথেচ্ছ জ্বালায় স্পার্ম তিমির চর্বির মোমবাতি, কারণ হিসেবের প্রয়োজন নেই তাদের। গরমে এই শহর ভরে ওঠে চমৎকার ম্যাপলে। অগাস্টের বাতাসে নাচে হর্স চেস্টনাট আর ক্যান্ডেলাব্রা ওয়াইজ। আর নিউ বেডফোর্ডের মেয়েরা ফোটে নিজেদেরই লাল গোলাপের মতো। কিন্তু গোলাপ তো ফোটে শুধুই গরমে। তাদের গণ্ড দেশে সারা বছরই ফুটে থাকে সপ্ত আসমানের সূর্যালোক হয়ে। এই লং কেবল সালেম ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। নিউ বেডফোর্ডের তরুণীদের নিঃশ্বাসে নাকি ভাসে কস্তুরীর গন্ধ। প্রেমিক নাবিকের দল দূর থেকেই বুঝতে পারে চোখের সামনে আর কতক্ষণ পর ভেসে উঠবে তটরেখা। নিউ বেডফোর্ডে রয়েছে হোয়েলম্যানদের একটা চ্যাপেল। ভারত বা প্রশান্ত মহাসাগরগামী মৎস্য শিকারীরা রোববার সেখানে যেতে খুব কমই ভুল করে। সকালের পায়চারি সেরে ফিরে আবার বেরিয়ে পড়লাম সেই চ্যাপেলের উদ্দেশ্যে। ইতিমধ্যে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ ভরে গেছে কুয়াশায়, সনসন করে বইছে হিমেল বাতাস। চ্যাপেলের ভেতরে ঢুকতেই দেখলাম ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে নাবিক আর নাবিকদের বউ। গোপনে শোক পালন করাই সম্ভবত বিচ্ছিন্ন হয়ে বসার কারণ। চ্যাপলেন এখনো আসেনি। পুলপিটের দুপাশেই কালো বর্ডার দেয়া মার্বেল পাথরের বেশ কয়েকটা ফলক, তার মধ্যে তিনটের ভাষা নিম্নরূপ: ক্যাপ্টেন ইজিকেল হার্ডির পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। জাপান উপকূলে তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন এক স্পার্ম তিমির আক্রমণে। তারিখ আগস্ট 3, 1833। স্মৃতিফলক নির্মাণে তার বিধবা। আরেকটিতে লেখা জন ট্যালবটের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। 1836 খ্রিস্টাব্দের 1 নভেম্বর 18 বছর বয়সে পাটাগোনিয়ার আইল অফ ডেজোলেশন এর নিকটে জাহাজ থেকে পানিতে পড়ে তিনি নিহত হয়েছিলেন। নিহতের স্মৃতিতে ফলক নির্মাণ করেছেন তার বোন। তৃতীয়টিতে লেখা রবার্ট লং, উইলিস এলারি, নাথান কোলম্যান, ওয়াল্টার ক্যানি, সেথ মেসি,
এবং স্যামুয়েল গ্রেগ এর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। প্রশান্ত মহাসাগরের এক অভিযানে এরা ছিলেন এলিজা জাহাজের নাবিক। 1839 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর এক তিমি তাদের নৌকো টেনে নিয়ে চলে গিয়েছিল দৃষ্টিসীমার বাইরে। নিখোঁজদের স্মৃতিতে এই ফলক নির্মাণ করেছেন তাদের জাহাজের জীবিত সঙ্গীগণ। দরজার কাছে বসে মাথা ঘোরাতে পাশেই কুইকেককে দেখে আমার বিস্ময়ের সীমা রইল না। পরিবেশের ভাবগাম্ভীর্যে কৌতূহল নিয়ে চুপ করে তাকিয়ে রয়েছে ও। যাদের স্মৃতিতে তৈরি হয়েছে এখানকার ফলকগুলো, জানি না তাদের কোনো আত্মীয় স্বজন আজ উপস্থিত আছেন কিনা। খোঁজ নেই এমন অনেক দুর্ঘটনায় ঘটে চলেছে মহাসাগরে। একটা ব্যাপার অনুভব করলাম, যাদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি, ফলকগুলোর দিকে তাকিয়ে তাদের হৃদয় হবে নতুন করে রক্তাক্ত। ওখানে লেখা রয়েছে আমার আগে মহাসাগরে গমনকারী হুয়েলম্যানদের নিয়তি। হ্যাঁ ইসমাইল, ওই একই নিয়তি তোমারও হতে পারে। তবু মনটা আমার প্রফুল্ল হয়ে উঠল। হ্যাঁ, তিমি শিকারের অভিযানে রয়েছে পদে পদে মৃত্যু। চোখের পলকে জলজ্যান্ত একজন মানুষ চলে যেতে পারে অনন্ত লোকে, কিন্তু তারপর আমার মনে হয় জীবন আর মৃত্যুর ধারণাতেই বিরাট ফাঁকা রয়েছে আমাদের। পৃথিবীতে মানুষ যেটাকে আমার ছায়া বলে, সেটাই আসল আমি। আমার শরীর আসলে আমারই বাইরের একটা ঢাকনা ছাড়া আর কিছুই নয়। আমি বসে পড়ার পরপরই ভেতরে ঢুকলেন মোটাসোটা এক দীর্ঘদেহী লোক। এক নজরে বুঝতে পারলাম ইনিই চ্যাপলেন। ফাদার মেপল হুয়েলম্যানদের খুবই প্রিয়। যৌবনে ফাদার ছিলেন হারপুনার। লক্ষ্য করলাম তার সঙ্গে ছাতা নেই। তিনি ক্যারেজে চড়ে আসেননি। তেরপলের হ্যাটের ওপর গলে যাচ্ছে বরফ। পানির ভারে পাইলট ক্লথ জ্যাকেটটা প্রায় মেঝেতে নুইয়ে ফেলতে চাইছে তাকে। যাই হোক, একে একে হ্যাট, জ্যাকেট, জুতো খুলে এক কোনায় রেখে চমৎকার একটা স্যুট পরে পুলপিটে এসে দাঁড়ালেন তিনি। পুরনো আর সব পুলপিটের মতোই এটাও বেশ উঁচু। সিঁড়ি থাকলে ছোট এই চ্যাপেলটা আরও ছোট হয়ে যাবে বলে সম্ভবত চ্যাপলেনের কথা মতোই খাড়াভাবে লাগিয়ে দেওয়া হয়েছে দড়ির একটা মই। তবে মইটাই এই চ্যাপেলের একমাত্র অদ্ভুত দৃশ্য নয়। পুলপিটের দুপাশে যে মার্বেল পাথরের সেনোটাফ, তার পেছনের দেয়ালে ঝুলছে বিশাল এক পেইন্টিং। শিল্পী এঁকেছেন এক জাহাজের ছবি। কালো পাথরের এক উপকূলে আছড়ে পড়ছে বরফ সাদা ঢেউ। সেই উপকূলের সামনে তীব্র ঝড়ের বিরুদ্ধে লড়ছে জাহাজটা। কালো মেঘের অনেক উপরে ভাসছে রৌদ্রালোকিত একটা ছোট্ট দ্বীপ, আর তারই আড়ালে উকি দিয়ে হাসছে স্বর্গীয় এক দূত, যেন বলছে লড়াই করো জাহাজ, লড়াই চালিয়ে যাও আরও কিছুক্ষণ। ওই দেখো সূর্য বেরিয়ে এসেছে। পেছনে সরে যাচ্ছে কালো মেঘ। শান্ত নীলাকাশ খুব বেশি দূরে নেই। ধীর অথচ কর্তৃত্বপূর্ণ স্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাসনাকারীদের একত্রিত হয়ে বসতে বললেন ফাদার ম্যাপল। বেঞ্চের সারিগুলোর মাঝে ভারী সিবুটের শব্দ উঠল, আর ফাঁকে ফাঁকে মহিলাদের জুতোর মৃদু খসখস। তারপর আবার নেমে এলো নীরবতা। সবার দৃষ্টি ফাদার ম্যাপলের উপর গভীরভাবে নিবদ্ধ। সামান্য থেমে হাঁটু গেড়ে বসলেন তিনি। বাদামি হাত দুটো বুকের উপর রেখে দারুণ ভক্তিভরে একটা প্রার্থনা করলেন। প্রার্থনার পর সুর করে একটা স্তোত্র আওড়াতে লাগলেন ফাদার। প্রায় সবাই যোগ দিল তার সঙ্গে। এরপর স্বল্প বিরতি। বাইবেলের পাতা উল্টাতে উল্টাতে নির্দিষ্ট একটা পাতায় এসে ফাদার বললেন, জোনার প্রথম অধ্যায়ের শেষ পংক্তিটা মনে করার চেষ্টা করুন সবাই। ঈশ্বর প্রকাণ্ড এক মাছকে প্রস্তুত করলেন জোনাকে গিলে ফেলার জন্য। মুহূর্তের বিরতি। এই ঘটনার মাত্র 4টে অধ্যায়, আর সেখানে উপদেশ রয়েছে দুরকম। একটা আমাদের পাপী মানুষদের প্রতি, আরেকটা ঈশ্বরের প্রচারক হিসেবে আমার প্রতি। নবী হওয়া সত্ত্বেও ঈশ্বরকে না মেনে অপরাধ করেছিলেন জোনা, কিন্তু তার চেয়েও বড় অপরাধ করেছিলেন ঈশ্বরের হাত থেকে পালাবার চেষ্টা করে। এরপর তিমি মাছ কীভাবে জোনাকে খেয়ে ফেলেছিল এবং শেষমেশ তিনি কিভাবে উদ্ধার পেয়েছিলেন তার একটা বিশদ বর্ণনা দিয়ে তিনি বললেন, আপনাদের চেয়ে অনেক বড় পাপী আমি, তাই বাইবেলের এই ঘটনা আপনাদের চেয়ে আমাকে শিক্ষা দেয় অনেক বেশি। ঈশ্বরের যে ভার আপনাদের ওপর, তার চেয়ে অনেক বেশি ভার তিনি দিয়েছেন আমাকে। খুব ভালো হতো যদি আপনাদের কেউ এই পুলপিটে এসে ঘটনাটা শোনাতেন, আর বেঞ্চে বসে শুনতে পারতাম আমি। ওহ, এই ভার বহন করা সত্যিই বড় কঠিন। তবে কিনা অদ্ভুত এক আভা ফুটে উঠল তার মুখে। পাপের পেছনেই থাকে পুণ্য, ঠিক যেমন আলো থাকে গাঢ় অন্ধকারের আড়ালে। আশীর্বাদের ভঙ্গিতে কয়েক মুহূর্ত দুলিয়ে দুহাতে মুখ ঢাকলেন ফাদার মেপল। তাকে ওই অবস্থায় একাকী রেখে ধীরে ধীরে সবাই বেরিয়ে গেল গির্জা থেকে। চ্যাপেল থেকে স্পাউটারিনে ফিরতে একাকী পেলাম কুইকেককে।
খুব সম্ভব চলে এসেছে ফাদারের আশীর্বাদ শুরু হবার খানিক আগেই। আগুনের সামনে একটা বেঞ্চে বসে আছে ও। ওর কড়া নজর নিবদ্ধ এক হাতে ধরা কাঠের নিগ্র দেবতার উপর, আর এক হাতে ধরা ছুরি দিয়ে খোঁচা মারছে মূর্তির নাকে, সেই সঙ্গে কণ্ঠে গুনগুনানির সুর। আমাকে দেখে মূর্তিটা তুলে রাখলো কুইকেক, তারপর টেবিলের উপর থেকে মোটা একটা বই এনে গুনতে লাগলো সেটার পৃষ্ঠা। যতদূর মনে হচ্ছে গোটা 50 পৃষ্ঠা গোনার পর একবার করে থামছেও, গলা থেকে বেরিয়ে আসছে বিস্মিত শীষ, তারপর গুনছে পরবর্তী 50 পৃষ্ঠা। হয়তো একবারে 50-এর বেশি সংখ্যা গুনতে শেখেনি। তাজ্জব হয়ে যাচ্ছে একটা মাত্র বইয়ে এতগুলো পৃষ্ঠা রয়েছে দেখে। দারুণ আগ্রহ নিয়ে আমি লক্ষ্য করতে লাগলাম ওর কার্যকলাপ। বর্বর হলেও কেমন যেন একটা আকর্ষণ রয়েছে ওর মধ্যে। বাহ্যিক রূপ যেমনই হোক না কেন, মানুষ তার আত্মা লুকিয়ে রাখতে পারে না। ওর ওই উক্তি এবং অন্যান্য অদ্ভুত আচরণের আড়ালে লুকিয়ে রয়েছে সরল সৎ একটা মন। আরেকটা ব্যাপার হয়তো হাস্যকর মনে হবে, কিন্তু ওর মাথা দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে জেনারেল ওয়াশিংটনের কথা। অন্তত আবক্ষ মূর্তিতে ওয়াশিংটনের যেরকম মাথা দেখা যায়, তার সঙ্গে ওর মাথার যথেষ্ট মিল রয়েছে। কুইকেক যেন নরখাদক রূপে বেড়ে ওঠা জর্জ ওয়াশিংটন। আমি গভীরভাবে লক্ষ্য করলেও কুইকেক কিন্তু একবার তাকানো ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ও ব্যস্ত রয়েছে মোটা সেই বই নিয়ে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। তবে এটাও ঠিক যে বর্বরেরা খানিকটা অদ্ভুতই হয়। স্বাভাবিক থাকতে থাকতে ওরা কি করে বসবে বলা খুব সহজ নয়। তবে কুইকেকের ব্যাপারে একটা কথা ভেবে বিস্মিত না হয়ে পারলাম না। প্রায় 20,000 মাইল দূরের এক দেশ থেকে এসে উপস্থিত হয়েছে সে এমন একদল লোকের মাঝখানে, ওর দৃষ্টিতে যে পরিবেশ হয়তো বৃহস্পতি গ্রহের মতোই। ধীরে ধীরে ঘনিয়ে এলো সন্ধ্যা। নৈশব্দ আলোড়ন উঠল আমার ভেতরে। টানছে, ওই বর্বর আমাকে টানছে অপ্রতিরোধ্য এক আকর্ষণে। মুখোশে আড়াল করা কোনো ভণ্ডামি নেই ওর মধ্যে। হ্যাঁ, ওই বিধর্মের সঙ্গে বন্ধুত্বের একটা চেষ্টা করব। খ্রিস্টানদের দয়া যে ফাঁকা সৌজন্য মাত্র তা ইতোমধ্যেই প্রমাণ হয়ে গেছে। বেঞ্চ টেনে ধীরে ধীরে গিয়ে বসলাম ওর পাশে। নানা রকম অঙ্গভঙ্গি করতে লাগলাম বন্ধুত্ব প্রদর্শনের জন্য। গত রাতে ওর সদয় ব্যবহারের কথা মনে করিয়ে দিতেই কুইকেক জানতে চাইল আজ রাতে ওর সঙ্গে থাকবো কিনা। থাকবো শুনে উজ্জ্বল হয়ে উঠল ওর চোখজোড়া, যেন হঠাৎ করে পেয়ে গেছে অপ্রত্যাশিত কোনো উপহার। এরপর মোটা বইটা আমরা উল্টাতে লাগলাম একসঙ্গেই। ব্যাখ্যা করার চেষ্টা করলাম মুদ্রণের উদ্দেশ্য, বুঝিয়ে দিলাম ছবিগুলোর অর্থ। দেখতে দেখতে কৌতূহলী হয়ে উঠল কুইকেক। গল্প শুরু হয়ে গেল আমাদের বিখ্যাত এই শহরকে নিয়ে। ধূমপানের প্রস্তাব দিলাম আমি। পাইপ আর তামাক বের করে ওখান থেকেই আমাকে ধূমপানের অনুরোধ করলো ও। সুতরাং একই পাইপ হস্তান্তরের মাধ্যমে শুরু হলো আমাদের যৌথ ধূমপান। আমার সম্বন্ধে সন্দেহের যে শেষ বরফটুকু ছিল তাও যেন গলে গেল এই ধূমপানের মাধ্যমে। ধূমপানের পালা শেষ হলে আমার কোমর জড়িয়ে ধরল, কপালে কপাল ঠেকিয়ে বলল, এই মুহূর্ত থেকে বিয়ে হয়ে গেল আমাদের। ওর দেশীয় ভাষায় যে কথার অর্থ এখন থেকে আমরা দুজন দুজনের অন্তরঙ্গ বন্ধু, প্রয়োজনে আমার জন্য জীবন দেবেও। গ্রামের দিকে অবশ্য প্রায়ই লোকে বলে এমন জীবন দেওয়ার কথা যার মধ্যে বিশ্বাস্য কিছুই থাকে না, কিন্তু ওই বর্বর এখনো জানে না যে কথা আবার বানিয়ে বলা যায়। রাতের খাবার সেরে আরও কিছুক্ষণ গল্প করে ঘরে গেলাম আমরা। অ্যাম্বামিং করা মাথাটা আমাকে উপহার দিল কুইকেক। তারপর টোবাকো ওয়ালেট খুলে তামাকের নিচ থেকে হাতড়ে বের করলো 30টা রুপোর ডলার। টেবিলের উপর ডলারগুলো ছড়িয়ে সমান দুভাগে ভাগ করলো। এক ভাগ আমার দিকে ঠেলে দিয়ে বলল যে ওগুলো আমার। আপত্তি করতে গেলাম আমি, কিন্তু বাধা দিয়ে ডলারগুলো ও রেখে দিল আমার পকেটে। তারপর সন্ধে পুজো সারার জন্য কাঠের নিগ্র দেবতাকে বের করে বসিয়ে দিল ফায়ারপ্লেসের মাথায়। কিছুক্ষণ পর ভাবভঙ্গিতে বুঝতে পারলাম ওর সঙ্গে যোগ না দেওয়ায় অস্বস্তি বোধ করছে কুইকেক। আমিও পড়ে গেলাম দারুণ অস্বস্তিতে। ওর ইচ্ছেটাকে সম্মান দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারলাম না। আমি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান, শৈশব থেকেই বেড়ে উঠেছি গির্জার শিক্ষায়। তাহলে কিভাবে আমি এক বর্বর পূজারের সঙ্গে তার কাঠের মূর্তি পূজায় সামিল হতে পারি? কিন্তু পূজা জিনিসটা আসলে কি ভাবলাম আমি। তোমার কি মনে হয় ইসমাইল, এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা প্রভু গুরুত্বহীন এক কালো কাঠের টুকরার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন? অসম্ভব। তাহলে পুজো জিনিসটা কি? ঈশ্বরের ইচ্ছানুসারে কাজ করাটাই পুজো। ঈশ্বরের ইচ্ছে কি? সঙ্গীর প্রতি সেই কর্তব্য করা যা প্রয়োজনে সেও করবে আমার প্রতি। কুইকেকের কাছ থেকে কি আশা করি আমি? আশা করি ও আমার সঙ্গে পূজা অর্থাৎ উপাসনা করবে খ্রিস্টান ধর্মের নিয়মানুসারে।
তাহলে বলাই বাহুল্য ও এই একই রকমই আশা করতে পারে। সুতরাং আগুন জ্বালিয়ে দিলাম কাঠের চিলতে, তারপর কুইকেকের সঙ্গে ওর দেবতাকে দিলাম পোড়া বিস্কুটের নৈবেদ্য। পুজো শেষে গায়ে এলিয়ে দিলাম বিছানায়। কিন্তু আরও খানিকক্ষণ গল্প করার আগে ঘুম এলো না। ঘুম সহজে আসতে চাইল না। মাঝরাতে উঠে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ থাকার পর বসলাম আমরা। চোখ খুলব কি খুলব না করতে করতেই খুলেই ফেললাম শেষ পর্যন্ত। ঘরের ভেতরে গাঢ় অন্ধকার, জানালার বাইরে ঝাপসা আলোর ক্ষীণ আভাস। জেগেই যখন আছি আলো জ্বালতে আপত্তি ছিল না আমার, কিন্তু তার আগে প্রায় একই সঙ্গে ধূমপানের ইচ্ছে জাগলো দুজনেরই। গতরাতে বিছানায় বসে ওর ধূমপানের ব্যাপারে কতই না আপত্তি করেছিলাম, অথচ আজ সেটাকেই মনে হচ্ছে চমৎকার একটা ঘরোয়া আনন্দ। প্রীতির সংস্পর্শে কত সহজেই না উবে যায় মানুষের সংস্কার। মনের গভীরে এখন টোকা দিচ্ছে একটাই কথা, প্রকৃত বন্ধুর সঙ্গে পাইপ কিংবা কম্বল ভাগাভাগির চেয়ে আরামের বুঝি আর কিছুই নেই। পাইপের ধোঁয়ায় দেখতে দেখতে নীলচে একটা চাঁদোয়া তৈরি হলো আমাদের ওপর। তরঙ্গায়িত সেই চাঁদোয়ায় ভর করেই কুইকেকের মন সুদূরে ভেসে গেল কিনা জানি না, বলতে লাগলো ওর দেশের কথা। আমিও কৌতূহলী হয়ে উঠলাম শোনার জন্য। দ্রুত কথা বলায় প্রথমে অসুবিধা হলো ওর ভাঙা ভাঙা বাক্য বুঝতে, তবে খানিক পরেই অভ্যস্ত হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন হারমান মেলভিলের লেখা বিখ্যাত উপন্যাস মবি ডিক এর প্রথম পর্ব। উপন্যাসটি মোট 10টি পর্বে সম্প্রচারিত হবে, আর ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। পাবলিশ হওয়ার পরেই লিঙ্ক থেকেই পর্বগুলো শুনে দেখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।